হ্যালো ফ্রেন্ডস, নেশা গল্পের আরেকটি পার্ট নিয়ে আসলাম আপনাদের জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর জন্য। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি নিজেকে আপনার কাছে বিক্রি করতে চাই, কিন্তু বিনিময়ে আমার অনেকটা টাকা চাই। নির্ঝরের বাড়ির দরজায় দাঁড়িয়ে নির্ঝরকে কথাটা বলল তৃষ্ণা। নির্ঝর হতভম্ব হয়ে তাকিয়ে আছে তৃষ্ণার দিকে। সে তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তৃষ্ণার এইমাত্র বলা কথাটা কি সে আদৌ ঠিক শুনেছে? কোনো খেয়ালে হাসিয়ে গেলেন। আপনি তো চাচিকে মাত্র 5 লাখ টাকা দিয়ে আমাকে কিনে নিয়েছিলেন, তাই না? কিন্তু আমি এতটাও ভ্যালুলেস নই যে আমার দাম মাত্র 5 লাখ টাকা হতে পারে। দেখিয়ে দিলে তো নিজের আসল রূপটা। আমি জানতাম তুমি একটা খারাপ মেয়ে। লুক ইউ প্রুভ মি। রাইট, তুমি নিতান্তই লোভী আর সুবিধাবাদী একটা মেয়ে। আপনার এত কথা আমি শুনতে চাই না। আমি শুধু টাকা চাই। যদি টাকা দিতে পারেন তবেই আপনার কাছে থাকব আর আপনার সব কথা শুনব। নয়তো পালিয়ে যাব এখান থেকে। অ্যামাউন্ট বলো শুধু, তোমার কত টাকা চাই? $20 লাখ দিবেন আমাকে। বিনিময়ে আমি আপনার সব কথা শুনব। আপনি যা বলবেন আমি তাই করব। এসে পড়লে তো নিজের লেভেলে। ইউ আর স্টিল ভ্যালুয়েলেস টু মি। পেয়ে যাবে তোমার টাকা। আজকে দিনের মধ্যে আমার 10 লাখ টাকা চাই। বাকি টাকাটা কিছুদিন পরে দিলেও হবে। নির্ঝর তৃষ্ণার ব্যবহারে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে তৃষ্ণার মুখ বরাবর স্থির দৃষ্টি রাখে। তৃষ্ণার এই রূপ তার মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। সে জানতো এটাই তৃষ্ণার আসল রূপ, কিন্তু সেই রূপটা নিজের চোখে দেখতে তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তবুও নিজেকে যথাসম্ভব শান্ত রেখে নির্ঝর তৃষ্ণার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসল। দুপুরের মধ্যে 10 লাখ টাকা ক্যাশ পেয়ে যাবে তুমি। নির্ঝরের সাথে আর কথা না বাড়িয়ে উপরের ঘরে চলে এলাম, যেখানে আমাকে আটকে রাখা হয়েছিল। তৃষ্ণার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝর। জীবনের দ্বিতীয় ধাক্কাটা সে আজ পেল তৃষ্ণার আসল চেহারাটা দেখে। এতদিন তৃষ্ণার প্রতি
করা অত্যাচারের জন্য নির্ঝরের মনে অনুশোচনা কাজ করলেও আজ আজ যেন সেটা কোথাও মিলিয়ে গেল। এখন নির্ঝরের মনে হচ্ছে সে যা করেছে একদম ঠিক করেছিল। তবে তাও যেন নির্ঝরের মনে একটু অনুশোচনা হলো তৃষ্ণার প্রতি। ঘরে ঢুকেই নিজেকে ওয়াশরুমে বন্দি করে নিয়ে শাওয়ারের নিচে ধপ করে বসে পড়লাম। কয়েক ঘন্টা ব্যবধানে আরেক দফা ঝড় নেমে এলো আমার জীবনে। কোথায় আমি ভেবেছিলাম এই বন্দি কারাগার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু ভাগ্য তো আমায় সেই কারাগারেই এনে ফেলে দিল আজকে। আমি মনে মনে ভাবলাম, কি করলাম আমি এটা? কেনই বা এই চুক্তিতে রাজি হতে বাধ্য করলাম নির্ঝরকে? কয়েক ঘন্টা আগে ঘুম ভাঙতেই নিজেকে নির্ঝরের বুকে আবিষ্কার করলাম। লোকটা এতটা বাজে যে আমি প্রতিবার তার খারাপ দিকগুলো দেখে আগের থেকেও বেশি হতাশ হই। এত কিছু করার পর আবার আমাকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। নির্লজ্জ একটা লোক। নির্ঝরের বুক থেকে আস্তে করে নিজেকে সরিয়ে নিলাম। নির্ঝরের শরীর থেকে বিশ্রী মদের গন্ধ আসছে। না জানি কত মদ গিলেছেন সারা রাত। বিছানা থেকে উঠে ব্যালকনির সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম ব্যালকনির কাঁচ খোলা। হয়তো মদের নেশায় নির্ঝর কাঁচ লুক করতে ভুলে গেছেন। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না কিছুতেই। ধীর পায়ে আলমারি খুলে আমার পরে আসা বিয়ের শাড়িটা বের করে ব্যালকনির রেলিংয়ের সাথে শক্ত করে বেঁধে নিলাম। পুনরায় ঘরের সামনে এসে নির্ঝরকে এক নজর দেখার উদ্দেশ্যে কাছের আড়াল থেকে ভিতরের দিকে তাকালাম। এখানে আসার পর থেকে শুধু যাওয়ার চিন্তাই করেছি, কিন্তু আজ যখন চলে যাচ্ছি তখন বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা করছে। নির্ঝরের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মনে হচ্ছে সময় যদি এখানেই থেমে যেত, কিছুক্ষণ সময় এভাবেই পার করে দিয়ে শাড়ি বেয়ে নেমে পড়লাম। তখন মনে অনেকটা ভয় জমেছিল। না জানি কি হবে, নির্ঝর পাগলের মতো কি করবে জানি না। আবছা আলো আর আবছা অন্ধকারের খেলা খেলছে প্রকৃতি। ভোরের সময়ে পক্ষীকুল ছাড়া আর কেউ নেই রাস্তায়। পিচ ঢালা রাস্তা দিয়ে গন্তব্যহীন ছুটে চলছি। বহু কষ্টে নিজের গার্ডদের নজর এড়িয়ে পালিয়েছি। চাচির কাছে যেতে পারবো না, চাচি আবার নিজের কাছে ফিরিয়ে দিবে। এখন আমার একটাই যাওয়ার জায়গা আছে, তন্ময়। তন্ময় একমাত্র তন্ময় আছে যে আমাকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করে, আমার কেয়ার করে। তন্ময় আমাকে ফিরিয়ে দেবেন না, আমার সমস্যাটা বুঝতে পারবেন। কতদিন হয়ে গেছে তিতলিকে দেখিনি, তিতলিকে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দেইনি। না জানি আমার মেয়েটা আমাকে ছাড়া কিভাবে আছে। রাস্তায় জগিং করতে থাকা এক মহিলার কাছ থেকে মোবাইল নিয়ে তন্ময়কে ফোন দিলাম।
তন্ময় ফোন দিলে তন্ময় একটা হাসপাতালের ঠিকানা দিল যাওয়ার জন্য। কার শরীর খারাপ হলো? তন্ময় অসুস্থ নয় তো? হাসপাতালের কাছে থাকায় হেঁটেই রওনা হলাম। কিছুক্ষণ হাঁটার পর হসপিটালে পৌঁছে গেলাম। হসপিটালের করিডোরে এপাশ থেকে ওপাশ পাইচারি করছে তন্ময়। আমাকে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে সে। কিছুই বুঝতে পারছি না অসুস্থ কে। তন্ময়, আপনি কাঁদছেন কেন? আর হসপিটালে কাকে নিয়ে এসেছেন? কাকে অ্যাডমিট করলেন? তিতলি ভালো নেই তৃষ্ণা। তিতলির হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। তন্ময়ের মুখ থেকে তিতলির অসুস্থতার কথা শুনে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বিশ্বাস করতেই পারছি না আমার তিতলি, আমার পিচ্চি সোনা হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। আপনি এসব কি বলছেন? কখন হলো এসব? আর কিভাবেই বা হলো এমনটা? আমার মাথায় কিছুই খেলছে না এসব শুনে। তুমি যাওয়ার পর তোমার জন্য কান্না করতে করতে তিতলি অজ্ঞান হয়ে যায়। হসপিটালে আনলে ডাক্তাররা বলে দ্রুত হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। আমার তিতলি কেমন আছে? কোথায় আমার তিতলি, আমার কলিজার টুকরা? আমাকে নিয়ে চলেন ওর কাছে। আমি সামনের দিকে এগিয়ে গেলে তন্ময় আমার হাত টেনে ধরলেন। তিতলির সাথে ডাক্তার দেখা করতে বারণ করেছে। তিতলির সামনে কথা বলা যাবে না। আমার বুক ফেটে কান্না আসছে। এতটুকু বাচ্চা মেয়ের সাথে কেনই বা এমনটা হলো? কেন হলো এসব? আমার সাথেও তো হতে পারত। তন্ময় আমাকে তিতলির কেবিনের বাইরে থেকে তিতলিকে দেখালেন। হসপিটালের একটা কেবিনে কি সুন্দর ঘুমিয়ে আছে। আমি ভিতরে ঢুকতে চাইলেও তন্ময় আমাকে ঢুকতে দিলেন না। ডাক্তার কি বলেছে? তিতলির ট্রিটমেন্টের প্রোগ্রেস কত দূর? ট্রিটমেন্ট শুরু হয়নি। 20 লাখ টাকা লাগবে তিতলির ট্রিটমেন্টের জন্য। আমি অবাক হয়ে বললাম, কি 20 লাখ টাকা? তুমি তো জানোই তৃষ্ণা, আমি ছোট একটা চাকরি করি। স্বপ্নেও 20 লাখ টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। তাই হাল ছেড়ে দিচ্ছি ধীরে ধীরে। হয়তো তিতলিকে আর বাঁচাতে পারবো না আমি।
আমি চিৎকার করে বললাম, না, এসব আপনি কি বলছেন? আমার মেয়েকে আমি বাঁচাবো। কিছু হবে না তিতলির, আমি টাকা জোগাড় করব, সেটা যেভাবেই হোক আমি টাকা দেব। তুমি এত টাকা কোথায় পাবে? যেভাবেই হোক আমি সব টাকা জোগাড় করব, প্রয়োজনে নিজেকে বিক্রি করে দেব, তবুও তিতলিকে আমি কিছু হতে দেব না। আজকের বিকেলের মধ্যেই 10 লাখ টাকা পেলে তিতলির ট্রিটমেন্ট শুরু করা যাবে। আপনি সব প্রিপেয়ার করুন, আমি বিকেলের আগেই আপনার কাছে টাকা পৌঁছে দেব। তুমি এতদিন কোথায় ছিলে তৃষ্ণা? তিতলির অসুস্থতায় আমি তোমার খোঁজ নিতে পারিনি। চাচি বলেছিল সে নাকি তোমায় বেচে দিয়েছে। আমি বললাম, থাক শেষ সব কথা, আমি যাচ্ছি, টাকা পৌঁছে দিব। আর আপনি তিতলিকে দেখে রাখবেন যেন কিছু না হয় আমার কলিজাটার। হসপিটাল থেকে বেরিয়ে এলাম। এতগুলো টাকা এই মুহূর্তে আমাকে শুধু নির্ঝর দিতে পারবে। তার বিনিময়ে সে কি চায় সেটাও আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো পথ খোলা নেই। তিতলির জীবন বাঁচানোর জন্য আমার জীবনের বাজি রাখতেও আমি প্রস্তুত। তারপর আমি নির্ঝরের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ওয়াশরুমের ধাক্কায় দরজার শব্দে ধ্যান ভেঙে গেল আমার। বাইরে থেকে নির্ঝর রাগী কণ্ঠে ডাকছেন আমাকে, হোয়াট আর ইউ ডুইং? বের হও এক্ষুনি, ফার্স্ট ফার্স্ট। জলদি আমি গোসল সেরে নিলাম। বের হওয়ার আগে পড়লাম বিপদে। আমার তো কোনো কাপড়ই নেই পরার মতো, যাও একটা শাড়ি ছিল সেটাও ভিজে গেছে। কিছুক্ষণ চিন্তা করে ওয়াশরুমের রাখা রোবটা পরে বেরিয়ে এলাম। নির্ঝর মদের গ্লাস হাতে বিছানায় বসে আছেন। আমি বেরোতেই তার দৃষ্টি আমার দিকে দিলেন। ওনার চোখ আমার সারা শরীরে বিচরণ করছে। বাথরোবটা একটু টেনে টেনে ঠিক করে ঘরের ভিতরে ঢুকে গেলাম। নির্ঝর মদের গ্লাসে চুমুক দিচ্ছেন আর চোখে আমাকে দেখছেন। তার দৃষ্টিতে নেশা লেগে আছে। সেটা মদের নেশা নাকি আমার শরীরের, সেটা বুঝতে পারছি না। এতদিন যার থেকে আমি পালিয়ে এসেছি, আজ তার কাছে নিজেকে সঁপে দিতে হবে। ভাবতেই দু চোখ ভেঙে কান্না আসছে আমার। নির্ঝর গ্লাসে চুমুক দিতে দিতে বললেন, বিছানায় একটা প্যাকেট রাখা আছে, নিয়ে নাও। আমি বললাম, কি আছে এটাতে? নির্ঝর বলে উঠল, নিজেই দেখে নাও। প্যাকেটটা খুলতেই পার্পল কালারের একটা শাড়ি আর ম্যাচিং কিছু অ্যাক্সেসরিজ পেলাম। কিছু না বলে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। শাড়িটা পরে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। নির্ঝর এখনো আগের ভঙ্গিতেই বসে আছেন।
অবশ্য এখন তার হাতে মদের সাথে সিগারেটও আছে। একটা লোক এত ড্রিঙ্ক কিভাবে করতে পারে? সারাদিন হাতে মদ আর সিগারেট, অসহ্যকর একটা লোক। বিকেলে তৈরি থেকো। আমি বললাম, কেন? নির্ঝর বলে উঠল, কাজী সাহেব আসবেন। আমি অবাক হয়ে বললাম, কাজী সাহেব কি জন্য? তখন নির্ঝর বলে উঠল, আমাদের বিয়ে করানোর জন্য। আমি অবাক হয়ে ভুরু কুঁচকে বললাম, কি কি বলছেন এসব? তখন নির্ঝর বলে উঠল, হ্যাঁ, বিকেলে আমাদের বিয়ে হচ্ছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আপনাকে বিয়ে কেন করব? এটা তো কথা ছিল না। দেন কি কথা ছিল? কথা হয়েছিল আপনি আমাকে টাকা দিবেন, বিনিময়ে আমি আপনার সব কথা শুনব। এক্স্যাক্টলি, তুমি আমার কথা শুনতে বাধ্য। আর আমি চাই আমাদের বিয়ে হোক, কিন্তু আমি আপনাকে বিয়ে করব না। আর এমনিতেও আপনার বিয়ে ঠিক হয়ে আছে। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমি যেটা চাই তুমি সেটাই করবে। না, আমি এটা করতে পারবো না। তাহলে আমি তোমাকে আর কোনো টাকাও দেব না। আজকে একদিন এখান থেকে পালিয়ে গিয়েছো বলে নিজেকে কি মনে করছো? একবার নির্ঝর আহমেদ চৌধুরী ভুল করেছে বলে কি বারবার চেষ্টা রিপিট করবে? ইউর রং। তুমি আমার নেশার ঘরে হওয়ার সুযোগ নিয়েছো, বারবার এটা পারবে না। সো আমাকে রাগিও না। যদি টাকাগুলো চাও, দেন ম্যারি মি। অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের জীবন আমি কিভাবে নষ্ট করতে পারি? যার সাথে নির্ঝরের বিয়ে ঠিক হয়ে আছে তার মনটা ভেঙে যাবে হয়তো। এই প্রতারণাটা সে কখনো মেনে নিতে পারবে না। ভিতর থেকে শেষ করে দিবে ওই মেয়েটাকে। কিন্তু আমিও যে নিরুপায়। তিতলিকে বাঁচাতে হলে আমার টাকাটা লাগবেই। কিছুক্ষণ চুপ করে থেকে নির্ঝরকে হ্যাঁ সম্মতি দিয়ে দিলাম। ও ওয়ান মোর থিং, আমি কিন্তু তোমাকে সারা জীবনের জন্য বউ বানাচ্ছি না। তখন আমি বলে উঠলাম, মানে কি বলতে চাইছেন আপনি? আই উইল ম্যারি ইউ ফর 3 মান্থ। তারপর তোমাকে ডিভোর্স দিয়ে দেব। কি? 3 মাসের জন্য? মানেটা কি? কি পেয়েছেন আমাকে আপনি? এই 3 মাস তুমি আমার সাথে থাকবে। তুমি তো নিজেকে আমার কাছে বিক্রি করে দিয়েছো। এখন তোমার সাথে শারীরিক সম্পর্ক করলেও তুমি আমাকে বাধা দিতে পারবে না। কিন্তু ইউ নো হোয়াইট, আমি এতটা খারাপ নই যে বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক করব। সি, আপনি এতটা বাজে। আমার দুর্বলতার সুযোগ এইভাবে নিচ্ছেন আপনি? ওয়েট, দুর্বলতার সুযোগ মানে? তুমি নিজের লোভে আমার কাছে নিজেকে বিক্রি করছো। সো আমার সামনে নিজেকে অবহেলা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমি তোমার নাটকে পড়েছি। তোমার এই চোখের পানির মায়াজালে আমাকে আটকাতে পারবে না। নির্ঝর আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে গেলেন। হাঁটু ভেঙে ধপ করে মাটিতে বসে পড়লাম আমি। এবার আর আমার চোখের পানি
বাদ মানছে না। এতটা নিকৃষ্ট আমি কিভাবে হতে পারলাম? নিজেকে বিক্রি করে দিলাম। এখন অন্য একটা মেয়ের ঘর ভাঙতে যাচ্ছি। এই কোন খেলায় আটকে গেলাম আমি?